অধ্যায় ৪৭৬ খড়ের মানুষ। ইনসে জ্যাংউইল যেখানে অদৃশ্য হয়ে গিয়েছিল সেখান থেকে হঠাৎ করেই আলো মুছে গেল। চারপাশটা ভরে গেল ঘন আর গাঢ় অন্ধকারে। সেই অন্ধকারের ভেতর থেকে সুর করে মন্ত্র পড়ার শব্দ ভেসে আসছিল। শব্দটা ছিল শান্ত আর স্নিগ্ধ, একেবারে জাদুময়। কুচকুচে কালো জলের নিচ থেকে যে অসংখ্য ফ্যাকাসে হাত উপরের দিকে ছুঁড়ছিল সেগুলোর গতিও যেন কমে আসল। আগের মতো আর উন্মত্ত মনে হচ্ছিল না, যেন তারা তাদের আত্মার জন্য মুক্তি পেয়ে গেছে। এমন এক অন্ধকার রাতে একটা ছায়া বেরিয়ে আসল। এটা আর কেউ নয়, ইনসে জ্যাংউইলই ছিল, যাকে একটু আগেই আত্মাদের জগতে টেনে নেওয়া হয়েছিল। আগের তুলনায় তার মাথায় থাকা টুপিটা আর নেই। তার বাম কাঁধের কাপড়টা ছিঁড়ে গিয়েছিল, আর সেখান থেকে এক টুকরো মাংস খুবলে নেওয়া হয়েছিল। সেখান থেকে একের পর এক হালকা হলুদ রঙের পুঁজ বের হচ্ছিল। তার চোখের দৃষ্টি আর আগের মতো নির্বিকার ছিল না, বরং যন্ত্রণায় ভরে গিয়েছিল, যেন সে কল্পনারও অতীত কোনো কষ্ট পাচ্ছিল। সিল করা প্রত্নবস্তু 008-এর পালকটা লিখেই চলল। কেউ হয়তো আফসোস করবে, আবার কেউ হয়তো খুশি হবে। ইনসে জ্যাংউইলের কাছে মেগোসের শিশুর কাছ থেকে পাওয়া সেই অশুভ ঈশ্বরের নাড়িটা ছিল। এটা এসেছিল ট্রু ক্রিয়েটরের কাছ থেকে, আর এই নাড়ির সাহায্যেই সে সেই অজানা অস্তিত্বের বাঁধন থেকে সফলভাবে পালাতে পেরেছিল এবং জোর করে বাস্তব জগতে ফিরে এসেছিল। কিন্তু এর ফলে সে তার সেই রহস্যময় জিনিসটা হারিয়েছে। তাছাড়া খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে নামতে ব্যর্থ হওয়ার কারণে তাকে অশুভ ঈশ্বরের সেই বংশধরের ক্রোধেরও শিকার হতে হবে। এর ফলে তার শক্তি যেন মৌসুম পরিবর্তনের সময় ডিপার্টমেন্টাল স্টোরে থাকা কোনো জিনিসের মতো হয়ে গেছে, যার মাত্র ৫৫ অবশিষ্ট আছে। হ্যাঁ, এই সংখ্যাটা একদম নিখুঁত। ইস্ট বড়োর একদম ভেতরের দিকের একটা রাস্তায় একটা কাগজের ঠোঙায় কিছু হ্যাম নিয়ে ওল্ড কোহলার তাড়াহুড়ো করে তার ভাড়াবাড়িতে ফিরে যাচ্ছিল। সে সাবধানে এদিক ওদিক তাকাচ্ছিল। তার ভয় হচ্ছিল যে চারপাশের ওই ক্ষুধার্ত নেকড়েগুলো হয়তো তার ওপর ঝাঁপিয়ে পড়বে আর তার নববর্ষের উপহারটা চুরি করে নেবে। যখন সে গ্রামে থাকত তখন সে নেকড়ে দেখেছিল, কিন্তু অবাক করার বিষয় হল ব্যাকল্যান্ডেও সে ঠিক ওই একই অনুভূতি পাচ্ছিল। এটা এখনও অনেক দামি। আমি শুধু অন্য কারো সাথে এর দামটা ভাগ করে নিতে পারি, আর এটাকে ছোট ছোট টুকরো করে কাটতে পারি। নববর্ষের ছুটির জন্য এটাই যথেষ্ট। আমি প্রতিবেলায় 2 টুকরো করে হ্যাম খেতে পারব। 3 টুকরো না, অন্তত 5 টুকরো হ্যাম। আমি এর থেকে কিছু টুকরো কেটে নিয়ে আলুর সাথে একসাথে সিদ্ধ করতে পারি। আমার লবণ দেওয়ারও দরকার নেই। এই কথাগুলো ভাবতে ভাবতে ওল্ড কোহলার তার হাতের হ্যামটার দিকে তাকালো। লাল মাংসের সাথে সাদা দাগগুলো মিশে থাকতে দেখে তার গলাটা শুকিয়ে আসলো আর সে ঢোক গিলল। হাঁটতে হাঁটতে সে বুঝতে পারল যে চারপাশের কুয়াশাটা আরও ঘন হচ্ছে। দূরে থাকা গির্জার ঘড়ির টাওয়ারটা, যেটা এতক্ষণ বেশ পরিষ্কারই দেখা যাচ্ছিল, সেটা ধীরে ধীরে লোহা কালো আর হালকা হলুদ রঙের মিশ্রণে ঢেকে গেল। এমনকি তার আশেপাশের পথচারীরাও 10 কদম দূরে গেলেই অস্পষ্ট ছায়ায় পরিণত হচ্ছিল। ওল্ড কোহলার হঠাৎ করেই অনুভব করল যেন পৃথিবী তাকে ভুলে গেছে, আর সে নিজের নাক ঢাকার জন্য হাত তুলল। আজ কুয়াশায় এত বাজে গন্ধ কেন? সে বিড়বিড় করে বলল, আর তার হাঁটার গতি বাড়িয়ে দিল। 1 পা, 2 পা, 3 পা। ওল্ড কোহলার বুঝতে পারল যে তার মুখমণ্ডল গরম হয়ে উঠেছে আর তার কপাল পুড়তে শুরু করেছে। তার বুকটা আঁটসাঁট হয়ে আসলো, গলায় অস্বস্তি হতে লাগল, আর অল্প সময়ের মধ্যেই তার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করল। আমি কি অসুস্থ হয়ে পড়েছি? ছাই, আমি এখনও নববর্ষটা ভালোভাবে কাটাতে চাই, আর এখন হয়তো আমার জমানো টাকাগুলো কোনো ক্লিনিক বা হাসপাতালেই দিয়ে আসতে হবে। না, হয়তো একটু ঘুমালেই আমি ঠিক হয়ে যাব। আমি গায়ে কম্বল জড়িয়ে ঘুমালেই ঠিক হয়ে যাব। ওল্ড কোহলার মনে মনে নিজেকেই কথাগুলো বলছিল, আর তার মাথাটা ক্রমেই গরম হচ্ছিল এবং তার জ্ঞানও আস্তে আস্তে লোপ পাচ্ছিল। হ্যাঁপা হ্যাঁপা হ্যাঁপা। সে নিজের কষ্টকর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল, আর তার হাত দুটো নিস্তেজ হয়ে যাওয়ায় হ্যামের ঠোঙাটা ভারী শব্দ করে মাটিতে পড়ে গেল। ওল্ড কোহলার নিজের অজান্তেই সেটা তোলার জন্য নিচু হল, কিন্তু সে মাটিতেই পড়ে গেল। সে হ্যামের ঠোঙাটা ধরে সেটাকে নিজের বুকের কাছে আটকে রাখার চেষ্টা করল। এই মুহূর্তে তার মনে হল যেন একদলা ঘন কফ তার গলা দিয়ে উঠে এসে গলাটা বন্ধ করে দিচ্ছে, তাই সে হাঁপাতে হাঁপাতে সেটাকে আটকানোর চেষ্টা করল। ধপ! ওল্ড কোহলার তার ঝাপসা দৃষ্টি দিয়ে দেখতে পেল যে কয়েক কদম দূরে আরেকজন মানুষও পড়ে গেছে, আর সেও শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে। লোকটার বয়স তার মতোই 50-এর কোঠায়। লোকটা একজন সাদা জুলপিওয়ালা 50-ঊর্ধ্ব ব্যক্তি। হঠাৎ করেই সে বুঝতে পারল যে সে মারা যেতে বসেছে। এটা তাকে তার বৃদ্ধ কোলারের স্ত্রী ও সন্তানরার কথা মনে করিয়ে দিল, যারা ঠিক তার মতোই হঠাৎ করে প্লেগে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছিল। এটা তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দিল যখন সে হাসপাতালে ভর্তি ছিল। একই ঘরের রোগীরা সেই রাতেও গল্প করছিল আর হাসছিল, কিন্তু পরদিন সকালেই তাদের মর্গে পাঠিয়ে দেওয়া হবে। এটা তাকে সেই ভবঘুরে বন্ধুদের কথা মনে করিয়ে দিল, যাদের মধ্যে অনেকেই শীতকালের দিকে হারিয়ে যেত, যতক্ষণ না তাদের শক্ত শরীরগুলো
কোনো ব্রিজের নিচে বা বাতাস থেকে রক্ষা পাওয়া যায় এমন কোনো জায়গায় পাওয়া যেত। এদের মধ্যে খুব কম মানুষই হঠাৎ করে খাবার পাওয়ার কারণে মারা যেত। এটা তাকে তার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল যখন সে একজন ভালো কর্মী ছিল, যখন তার পাড়ার প্রতিবেশীরা হঠাৎ করেই এভাবে মারা যেত। তাদের কেউ মারা যেত মাথা ব্যথায়, কেউ ভুলবশত গলিত ইস্পাতে পড়ে গিয়ে, আবার কেউ বা মারা যেত নানারকম যন্ত্রণাদায়ক আর শরীর ফুলে যাওয়া রোগে ভুগে। এমনকি তাদের মধ্যে অনেকেই কারখানায় নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়ত, একের পর এক দল বেঁধে। এটা তাকে সেই কথার কথা মনে করিয়ে দিল যেটা সে বারের মাতালের কাছ থেকে শুনেছিল যখন সে খবর জোগাড় করার চেষ্টা করছিল। আমাদের মতো মানুষগুলো হচ্ছে মাটিতে পড়ে থাকা খড়ের মতো, বাতাস বইলেই উড়ে যায়। এমনকি বাতাস না থাকলেও আমাদের নিজেদেরই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাতাস আসছে, ওল্ড কোহলারের হঠাৎ করেই এমন একটা কথা মনে হল। সে হ্যামের ঠোঙাটা শক্ত করে ধরে তার পুরনো জ্যাকেটের পকেটে হাতড়ে সেই দুমড়ানো মোচড়ানো সিগারেটটা খুঁজতে লাগল, যেটা সে কখনোই খেতে চাইত না। সে যেটা বুঝতে পারছিল না তা হল কেন তার সুস্থ শরীরটা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়বে। এমন তো নয় যে সে আগে কখনো এত ঘন কুয়াশা দেখেনি। সে বুঝতে পারছিল না কেন ঠিক যে মুহূর্তে তার জীবনটা আবার ঠিক পথে এগোচ্ছিল, একটা ভালো ভবিষ্যতের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে এমনভাবে ভেঙে পড়ল। তাছাড়া শার্লক মরিয়ার্টি তাকে নববর্ষের জন্য তার সেই বহু কাঙ্ক্ষিত হ্যাম কেনার টাকা আগেই দিয়েছিল, আর সে সেটা খাওয়ার জন্য মুখিয়েছিল। ওল্ড কোহলার সেই দুমড়ানো মোচড়ানো সিগারেটটা বের করে আনল, কিন্তু তার হাত দুটো আবার তোলার মতো শক্তি তার আর ছিল পণ্ডিত, সেগুলো ভারী হয়ে মাটিতে আছড়ে পড়ল। সে তার ভেতরের জমে থাকা কথাগুলো চিৎকার করে বলার জন্য শেষ শক্তিটুকুও ব্যবহার করল, কিন্তু তার দুর্বল কথাগুলো শুধু তার মুখেই আটকে রইল, বের হল না। সে তার নিজের শেষ কথাগুলো শুনতে পেল। সে নিজেকেই প্রশ্ন করতে শুনল, কেন? ইস্ট বড়োর এক প্রান্তের একটা অ্যাপার্টমেন্টে লিভ তার ধোয়া শেষ কাপড়টা নেড়ে দিয়ে সেটা শুকানোর জন্য অপেক্ষা করতে লাগল। সে বাইরের আকাশের দিকে তাকাল। ঘন কুয়াশার কারণে সে সময়টা ঠিকমতো বুঝতে পারছিল না। কুয়াশাটা তার অজান্তেই কখন যেন চলে এসেছিল। যাই হোক, এখনও অনেকটা সময় বাকি আছে, আর আমাদের কাপড় ধোয়াও শেষ হয়ে গেছে। লিভের মুখটা ভারী হয়ে আসল। এত তাড়াতাড়ি কাজ শেষ করাটা খুব একটা ভালো লক্ষণ নয়। এর মানে এই নয় যে তারা এখন বিশ্রাম নিতে পারবে, বরং এর মানে হল তাদের কাছে পর্যাপ্ত কাজ নেই আর আয়ও অনেক কম। লিভ একটা দীর্ঘশ্বাস ফেলল, পেছন ঘুরে তার বড় মেয়ে ফ্রেজার দিকে তাকাল, যে তখন হাত মুছতে মুছতে পাশের ঘরের শব্দার্থের খাতাটার দিকে তাকিয়েছিল। নববর্ষ প্রায় এসেই পড়ল। আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই ব্যাকল্যান্ড ছেড়ে অন্য জায়গায় ছুটিতে চলে গেছে। এভাবে তো চলতে পারে না। আমাদের নতুন কাজ খুঁজতে হবে। কথা বলতে বলতে সে দরজার দিকে এগিয়ে গেল। এই সময় ধনী মানুষেরা একের পর এক ভোজসভার আয়োজন করবে। তাদের কাছে নিশ্চয়ই এত কাজের লোক থাকবে না, আর হয়তো তারা সাময়িকভাবে রান্নাঘর পরিষ্কার করার জন্য মানুষ খুঁজবে। আমি খোঁজ নিয়ে দেখব ভাবছি। ফ্রেজা, তুমি বাড়িতেই থেকো আর সময় হলে ডেইজিকে নিয়ে এসো। আমাদের যেমন আয়ের দরকার, তেমনি ওইসব চোর, ডাকাত আর মানব পাচারকারীদেরও নববর্ষ উদযাপনের জন্য আয়ের দরকার। ইস্ট বড়োতে কারখানায় কাজ করে না এমন প্রত্যেকটা মেয়েকেই বেঁচে থাকার জন্য যথেষ্ট দক্ষ অথবা আক্রমণাত্মক হতে হতো। ফ্রেজা চটপট উত্তর দিল, ঠিক আছে। তার মনটা তখন থেকেই পাশের ঘরের ডেস্ক আর ওই শব্দার্থের খাতাটার দিকে পড়েছিল। লিভ দরজাটা খুলতেই হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। খক খক খক! সে প্রচণ্ড কাশতে শুরু করল। তার মুখটা লাল হয়ে গেল, আর তার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় অসহ্য এক যন্ত্রণা শুরু হল। ফ্রেজা ভয় পেয়ে দৌড়ে গিয়ে তার পাশে বসে পড়ল। মা, তোমার কি হয়েছে? মা, তোমার কি হয়েছে? কিছু না। খক, আমি ঠিক আছি। লিভের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করল। না, তুমি অসুস্থ, অসুস্থ। আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফ্রেজা তার মাকে তুলে ধরার চেষ্টা করল। এটার অনেক খরচ, অনেক খরচ। খক, চলো একটা দাতব্য হাসপাতালে যাই। একটা দাতব্য হাসপাতাল? আমি অপেক্ষা করতে পারব। এটা খুব বড় কোনো সমস্যা নয়। লিভ হাঁপাতে হাঁপাতে উত্তর দিল। ফ্রেজা কান্নায় ভেঙে পড়ল, আর তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে হল যেন তার ফুসফুসটা জ্বলছে, আর তার শরীরটা নেতিয়ে পড়ল, এবং সেও লিভের সাথে মাটিতে পড়ে গেল। তোমার কি হল ফ্রেজা? খক, তুমি অসুস্থ। লিভ উদ্বিগ্ন হয়ে চিৎকার করে উঠল। টাকা আছে খক, আলমারিতে। খক, দেয়ালের গর্তে। তোমাকে তাড়াতাড়ি করতে হবে। হাসপাতালে যাও, একজন ভালো ভালো ডাক্তার নিয়ে এসো। ফ্রেজা কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হল না। তার চোখ দুটো পাশে দরজার দিকে স্থির হয়ে রইল। ওটা ছিল তাদের শোবার ঘর, তাদের দোতলা খাট। তার উপরে ছিল তার প্রিয় টেবিলটা আর তার শব্দার্থের খাতাটা। হঠাৎ করেই তার শরীরটা কাঁপতে শুরু করল। লিভের কাশিও থেমে গেল। ইস্ট বড়োর এক প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়টায় কুয়াশা তখনও এতটা ঘন হয়নি,
কিন্তু অনেক ছাত্রছাত্রী আগে থেকেই কাশতে শুরু করেছিল। দায়িত্বরত অভিজ্ঞ শিক্ষক সাথে সাথেই নির্দেশ দিলেন, তাড়াতাড়ি গির্জায় চলো, আমাদের পাশের গির্জাটাতে যেতে হবে। ডেইজি ভয় পেয়ে উঠে দাঁড়াল আর সবার সাথে স্কুলের পাশের গির্জাটার দিকে ছুটতে লাগল। হঠাৎ করেই তার বুকটা ধড়ফড় করে উঠল, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে ফেলার ভয় সে শিউরে উঠল। মা, ফ্রেজা! ডেইজি খুব দ্রুত মাথা ঘোরাল। সে ভিড় ঠেলে বাড়ির দিকে ছুটতে চাইছিল, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হল। তার শিক্ষকরা তাকে ধরে ফেলল আর জোর করে গির্জার দিকে টেনে নিয়ে যেতে লাগল। ডেইজি ধস্তাধস্তি করতে করতে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, মা, ফ্রেজা! মা, ফ্রেজা! ইস্ট বড়ো, ডক এলাকা আর কারখানার এলাকাগুলোতে বৃদ্ধ মানুষেরা অথবা যারা আগে থেকেই কোনো রোগে ভুগছিল, তারা এই কুয়াশার মধ্যে কাটাগাছের মতো একের পর এক ঢলে পড়ছিল। আর যারা তাদের সংস্পর্শে আসছিল, তাদের মনে হচ্ছিল যেন তারা প্লেগে আক্রান্ত হয়েছে। তারা খুব তাড়াতাড়ি মারা যাচ্ছিল, আর এমনকি সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুরাও কিছুটা অসুস্থ বোধ করতে শুরু করেছিল। তাদের চোখে ওই হালকা হলুদ আর লোহা কালো রঙের কুয়াশাটা যেন মৃত্যুরই আগমন ছিল। ১৩৪৯ সালের শেষ সপ্তাহের মঙ্গলবারে গোটা ব্যাকল্যান্ড ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল। হোলের এক কোনায় ক্লাইন মোরেত্তি নিজেকে পাথরের দেয়ালের সাথে সেঁটে রাখল যাতে মিস্টার এ তাকে দেখতে না পায়। খুব শিগগিরই সে গোঙানির শব্দ শুনতে পেল আর রক্তমাংসের গন্ধ পেল। ঈশ্বরের জন্য তোমাদের জীবন উৎসর্গ করো। হঠাৎ করেই মিস্টার এর কণ্ঠস্বর ভেসে আসল। ধপ ধপ! ক্লাইনের কানে মানুষের পড়ে যাওয়ার শব্দ ভেসে আসল, আর একটা তীব্র আধ্যাত্মিক কম্পন তৈরি হল এবং সেটা ক্রমাগত প্রতিধ্বনিত হতে লাগল। মিস্টার এ কি মিস্টার এর ৪ সহকারীকে বলি দিল? ক্লাইনের মনে এই কথাটা আসার সাথে সাথেই কান্নার একটা মায়াবী শব্দ শুনতে পাওয়া গেল। তাদের মধ্যে কেউ কেউ তাদের মায়ের জন্য ডাকছিল, কেউ খুব জোরে জোরে কাশছিল, আবার কেউ যন্ত্রণায় গোঙাচ্ছিল। রহস্যবিদ্যার একজন অর্ধেক বিশেষজ্ঞ হিসাবে ক্লাইন যেন দেখতে পেল একের পর এক অসন্তুষ্ট আর স্বচ্ছ ছায়া ওই আচার অনুষ্ঠানের ভেতরে ঢুকছে, আর তাদের সাথে মিশে আছে ডক এলাকা, কারখানার এলাকা আর ইস্ট বড় থেকে আসা বছরের পর বছর ধরে জমে থাকা অসারতা, হতাশা, যন্ত্রণা আর ক্ষোভ। এটা কি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে? ক্লাইন তার চোখ দুটো বন্ধ করল আর দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। তার ডান হাতটা একবার মুঠো পাকাচ্ছিল আর পরক্ষণেই আবার শিথিল হচ্ছিল। তার জন্য এখন সবচেয়ে ভালো কাজ হবে, মিস্টার এ যখন ওই আচার অনুষ্ঠানে ব্যস্ত আছে, ঠিক সেই ফাঁকে হলো থেকে বেরিয়ে অনেক দূরে পালিয়ে যাওয়া। তার ডান হাতটা শিথিল হওয়ার আগে পরপর বেশ কয়েকবার একবার মুঠো পাকাচ্ছিল, আবার ঢিলা হচ্ছিল। ৭ বা ৮ সেকেন্ড পরে ক্লাইন তার চোখ দুটো খুলল। তার ঠোঁটের কোণ দুটো একটু অদ্ভুতভাবেই ওপরের দিকে বেঁকে গেল। সে রিভলভারটা ধরার জন্য হাত বাড়াল, হঠাৎ করেই ঘুরে দাঁড়াল আর দৌড়ে বেরিয়ে গেল। কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রককোট পরা অবস্থায় সে তার ডান হাতটা তুলল আর বেদির দিকে তাক করল।